করে নেবে ফ্লাইট, খুলে যাবে নতুনের দরজা, ভরে যাবে লাইট, ফিউচার লাইটস। রোলিং অ্যাকশন। নমস্কার, আবার চলে এসেছি অন্যান্য দিনের মতো ফিউচার লাইটসের ফ্লোরে। এর আগের একটা এপিসোডে আপনার শান্তনুকে তো দেখেছেন। শান্তনু আমাদের এডিটিং ডিপার্টমেন্টের ছাত্র, আগামী দিনে এডিটার হিসাবেই কাজ করতে চায়। তা যাই হোক, ওর সাথেই কথাবার্তা বলবো। তা শান্তনু, এই এখন কতদিন হলো তোমার এই কোর্স? 10 মাস। 10 মাস হয়েছে। তা এই 10 মাসে প্রথম যখন এসছিলে তখন তুমি এডিটার হিসাবে যখন এখানে কাজ শিখতে গেছিলে, আর আজকে তুমি কোনো ফারাক পাচ্ছ কি? হ্যাঁ, অনেক ফারাক স্যার, অনেক ফারাক। অনেক ফারাক। হ্যাঁ স্যার। তা যাই হোক, এর মধ্যে কোনো দায়িত্ব অর্গানাইজেশন দিয়েছে, মানে কাজকর্ম কিছু একটুখানি করা? আসলে স্যার, আমি প্রথম যখন এসেছিলাম আমার কাছে একটা এডিটিং হিসাবে কনসেপ্ট ছিল যে আই থিঙ্ক সিনেমার ক্ষেত্রে কতটা এডিটিং কাজ করে বা তার জন্য কতটা প্রাধান্য থাকে সেটা তো একটা ধারণা ছিল না। কারণ স্বাভাবিক এডিটিং মানে তখন আমরা মোবাইলে যে ধরনের এডিটিং দেখি সেটাই নিয়ে একটা ধারণা ছিল। কিন্তু ফিল্মে জগতে এসে বা এখানে কাজ করতে এসে বা শিখতে এসে দেখতে পেলাম যে এডিটিং একটা সিনেমাকে খারাপও করতে পারে। We get dizzying camera spins and close-ups of everything except a clean view of the action. This is a classic case of trying to manufacture excitement by chopping the scene into tiny, frantic pieces. The editing attempts to create a sense of superhuman speed that isn't actually present in the footage. So instead of making her look skilled, it just makes the game impossible to follow. It's a perfect example of how over-editing can make an action scene less exciting. এবং তাহলে সেই খারাপ সিনেমাটাকে অনেক ভালোও করতে পারে। My father is no different than any other powerful man who's responsible for. I'm gonna make him an offer again with you. You know my father. Men are coming here to kill him. এবং সেটা আমার কাছে খুব বেশি মানে একটা আলাদা রহস্য লাগে যে একটা এডিটিং উপর নির্ভর করছে পুরো সিনেমাটা, যে সেটা শেষ পর্যন্ত অডিয়েন্সের কাছে কী গিয়ে দাঁড়াবে। তো এই জিনিসটা স্যার আমি দেখেছি নিজে, এখন এডিটিং করতে করতে আপনার স্যার চলছে সিনেমা ওয়েব সিরিজও আমি এডিটিং করে রিলস এডিট করে, হ্যাঁ, যেটা এখন বুঝতে পারি যে এডিটিং একটা ভিজুয়ালি তার যে একটা স্যার কী বলবো যে কোয়ালিটি, সেটা অনেকটা ইমপ্রুভ করে দেয়। এবারে বক্তব্য হচ্ছে আমার, যে ধরো বিভিন্ন ছবি তো তুমি দেখেছো, হ্যাঁ, কোন বিশেষ ছবি যে এডিটিং তোমাকে খুব আকর্ষণ করেছে, অথবা তার গল্প বলার পদ্ধতি, অর্থাৎ যেভাবে এডিটার গল্পটাকে নিয়ে গেছেন মানুষের সামনে, সেই পদ্ধতিটা, মানে কাটিং অফ এডিটিং, স্টাইল অফ এডিটিং, হ্যাঁ, তোমার ভালো লেগেছে? এরকম কোনো এডিটারের নাম ধরেও বলতে পারো? সেরকম কি কেউ আছে? হ্যাঁ স্যার, অনেকেই রয়েছে, এবং কিছু কিছু হয় না, যেমন এই মানুষটাকে দেখে মুগ্ধ হয়ে গেলাম যে আরও কাজ দেখতে চাই। তো যেমন ছোটোবেলা স্যার আমি বিলং করছি একটা রুরাল সাইডে, ছোটোবেলায় যেমন 8-5টা বাঙালি ঘরে বাংলা সিনেমা দেখা হয়, তো সেইভাবে দেখে দেখে বড় হয়েছি। তো তারপর যখন ধীরে ধীরে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক এদের সিনেমা দেখা শুরু করলাম, তখন দেখতে পেলাম যে এনাদের সিনেমা যে একটা ধাঁচের সিনেমা হয় বাংলা ধরনের, যেটা বাড়িতে কাকিমারা, পিসিরা বা আমরা দেখে থাকে, তার থেকে অনেক আলাদা। এবং তার মধ্যে যত দেখতে পেলাম যে এখন যখন এডিটিং করছি দেখতে পাই বিভিন্ন একটা এডিটিংয়ের পর্যায়ে গিয়ে জিনিসগুলো তৈরি হয়েছে। তো যেমন স্যার আমার কাছে মৃণাল সেন, ওনার যে এডিটিং, যে ইন্টারভিউ, এই এই অভিনেতা বলতে যা বোঝায় আমি তা নই, আমি স্টার্ট নই, একেবারেই নই। আমার নাম রঞ্জিত মল্লিক, আমি একটা সাপ্তাহিক পত্রিকায় কাজ করি। বলুন তো কোনো মানে আছে? ক্যালকাটা 871। এবং পদাতিক দল তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। ছেলে আমার। আমি ঠিক সেভাবে বলতে চাইনি। হ্যাঁ, তুমি বলে। আমি বলছি ছেলে আমার। যা জানো না, যা বোঝো না, তা নিয়ে পোকার মতো কতগুলো। আমার আমার আমার
তিনটে ফিল্মে যে এডিটিংটা ক্ষমতা যে কতটা হতে পারে সেটা আমার দেখে স্যার খুবই প্রচণ্ড পরিমাণে প্রভাবিত করেছে। ইন্টারভিউয়ে কোন দৃশ্য তোমার বারবার স্যার ইন্টারভিউয়ে স্যার একটা দৃশ্য রয়েছে যেখানে স্যার ওই প্রোটেস্ট চলছে, যখন স্যার সমস্ত রকম লেবাররা যারা ওই ওয়ার্কশপে কাজ করে সেখানে সমস্ত লেবাররা জড়ো হয়ে আছে সে তার সামনে, এবং একটি বাস চলে যাচ্ছে এবং সেইটা স্যার যে কাটিং করে একটা অন্য দৃশ্যে যাওয়া, স্যার এগুলো তো আগে আমার কাছে মানে কোনো রকম আইডিয়া ছিল না যে এইভাবে দেখানো যেতে পারে এই দৃশ্যটা। তারপরে স্যার একটি সিন রয়েছে লাস্ট সিনে, যেখানে যে শোরুমের কাছে একটি ডল রয়েছে যার মধ্যে ড্রেসটি পরানো রয়েছে এবং সেখানে যে আমাদের প্রোটাগনিস্ট সে একটি পাথর নিয়ে ছুঁড়ে মারছে, তো সেটা একটা চমৎকার ভিজুয়াল। তাতে যে এডিটিং এর কতটা কাজ আছে সেগুলো খুব আলাদাভাবে আমাকে একটা ইনফ্লুয়েন্স করে প্রচন্ড পরিমাণে। এই যে এইগুলোই তো মানে ছোটবেলা থেকে তার মানে এইসব জিনিসগুলো তোমাকে ইনফ্লুয়েন্স করাতে তুমি একজন, এবং বর্তমানে তারপর যখন সে নিফাতে এলাম বিভিন্ন ওয়ার্ল্ড সিনেমা দেখলাম, হিচকক, তারপরে স্যার বিভিন্ন গোদারের সিনেমা। Qu'est-ce que j'ai fait hier, tu m'aimes encore? Qu'est-ce que tu penses, moi? Montez dans votre alpha. Patricia, Breathless, or À bout de souffle, is a 1960 French film directed by Jean-Luc Godard. It tells the story of Michel Poicard, a small-time criminal who steals a car in Marseille and shoots a policeman when he's pursued. এই সিনেমাগুলো দেখে স্যার বুঝতে পারলাম যে ওয়ার্ল্ডে যে স্যার থিঙ্কিং সে প্রসেসটা স্যার তার কোনো স্যার লিমিট নেই, অনেক রকমভাবে দেখা যায়। সিমিলার সিনেমা স্যার একটা জিনিস বানানোতে যে তার কোনো লিমিটেশন নেই সেই জিনিসটা বোঝা যায় ওয়ার্ল্ড সিনেমা দেখার পরে, এবং স্যার তাদের ফর এডিটিং বা তাদের সিনেমাগুলো দেখার পরে। হিচককের কোন ছবি লাস্ট? স্যার হিচককের স্যার লাস্ট ছবি দেখেছি সাইকো। সাইকো দেখেছি কতদিন? স্যার সাইকো দেখেছি প্রায় আই থিঙ্ক এটা অনেকদিন হয়ে গেছে, প্রায় স্যার 1 ইয়ার কাছাকাছি। সাইকোর কোন দৃশ্য বা কোন জায়গাটা তোমাকে নাড়া দেয়? স্যার হিচককের সাইকোর মধ্যে বিভিন্ন দৃশ্য রয়েছে এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড রয়েছে প্রত্যেকটা স্যার একটা ভিতরে একটা কি বলবো একটা মানে অন্যরকম ফিলিংস জাগায় যে কি হচ্ছে এরপরে কি হতে পারে, এবং কি হচ্ছে এরপরে কি হতে পারে। হ্যাঁ, এটা সত্যি সত্যি একজন মানে এই যে ধরো সারা পৃথিবীতে আমরা যত গল্প শুনি বা গল্প দেখি, হ্যাঁ সবগুলোর মধ্যেই কিন্তু ওই 6 এলিমেন্টস অফ কোশ্চেন আছে। হ্যাঁ, হু, হোয়ার, হোয়েন, হোয়াট, হ্যাঁ, হাউ। এই প্রশ্নগুলো একজন এডিটর যত ভালো করে জন্ম দিতে পারে, হ্যাঁ তখন ইন্টারেস্টটা ধরে রেখে আমরা ওই যে বলছো পুরো আমাদের ছোটবেলাতে আমরা যখন ধরো ফেলুদা সিরিজ দেখছি, সোনার কেল্লা, এরকম হলদে রঙের পাথরের জিনিস দেখেছেন কখনো? এই রক্ষে রক্ষে। লালন বাবু বলুন, আপনি আজ সোনার পাথর বাটির দিকে আমার দৃষ্টি আকর্ষণ করে আমার বিশেষ উপকার করেছেন। আপনার এই বাটি যে পাথরের তৈরি, ওই কেল্লাও সেই একই পাথরের তৈরি। ঠিক আছে, তো তুমি খেয়াল করে দেখো। হ্যাঁ,
তা তখন বা জয় বাবা ফেলুনাথ, হ্যাঁ, যে যেখানে হ্যাঁ মগনলাল বসে রয়েছে, হ্যাঁ ইয়ের মধ্যে, কোথায় আছি? আপনার সামনেই আছি। লাল মোহন, মোহন লাল, মগন লাল, সব লালে লাল। লালে লাল মগনলাল মানে উৎপল হ্যাঁ, দত্ত ওই যে চরিত্র করছে, যে জায়গাতে হ্যাঁ একটা ফায়ারিং অলরেডি হয়ে গেছে, তখন বলছে উৎপল দত্ত থ্রেট করছে ফেলুদাকে, এরপরে যদি কিছু হয়ে যায় আমি কিন্তু তারপরে লোকটা লালমোহন বাবুকে দাঁড় করিয়ে একের পর এক ছুরি, মানে আমরাও তখন ভাবছি এই ছুরি ছুটছে কি হবে। দেখে দেখে জনাব। तनख्वाह बढ़ जाएगी तुम्हारी। जवाब लाजवाब। शाबाश देखिए। করে সেখানটায় লাগছে, হ্যাঁ এই যে পরের পর ডিমান্ড, মানে একদম ঢুকে রয়েছি আমরা। মানে এই যে আকর্ষণটা ধরে রাখা, ধরে রাখা মানে অ্যাকচুয়ালি এডিটারের কাজই হচ্ছে ওটা, ওই 6টা প্রশ্ন আসছে এবং কখন তার উত্তরটা দেবো, কতটা ধরে রাখবো উত্তরটা দেবো না, আবার যেখানে মনে হবে দ্রুত এক্ষুনি উত্তর দিতে হবে উত্তর দেবো। সেটা বোঝা যে কোন সিচুয়েশনে কোনটা লাগবে, বোঝা, নিজেকে দর্শকের আসরে নিয়ে যায় এডিটার। এডিটার থাকে না যে আমি কাছে দিয়ে কাটবো না, আমি দর্শক হিসাবে উপলব্ধি করবো, করে এইভাবে ওই ইন্টারেস্টটা যদি ফিল করা যায় নিজের ভিতরে, আমার মনে হয় কাজটা তত ভালো। অবশ্যই স্যার, আমার নিজের পার্সোনালি স্যার আপনি যেটা বললেন এটাও আমার ফিল হয় যে এটা যদি আমি নিজে টেকনিশিয়ান না হই, নিজে দর্শক হিসাবে দেখি যে আমি এটা কি দেখতাম, সেই যে অনুভূতিটা করলে কাজের পরে স্যার যে ফাইনাল আউটপুটটা বেরিয়ে আসে সেটা আমার কাছে আরো বেশি মনোমুগ্ধ মনে হয়। তাই যে তুমি 10 মাস পেরিয়ে এবারে তো তোমার মানে 1 বছরের দিকে যাবে, তার মানে তোমাদের একটা 1 বছর হয়ে যাওয়া মানে তোমাদের ডিপার্টমেন্টের কেউ না কেউ একটা প্রজেক্ট ছবি করবে, হ্যাঁ, এবং তোমাদের তো যারা পার্ট টাইমে আছো তাদের মনে একটা প্রজেক্ট ছবি আছে, একটা ডিপ্লোমা আছে, তাই না? যদি খুব ভুল না বলি কি, তাই প্রজেক্ট ছবি করার কোনো কারোর সাথে কথা হয়েছে যে তো তার ছবি? হ্যাঁ স্যার, কথা হয়েছে। আমাদের এখানে স্যার স্টুডেন্ট সুদ্রব্রত দে বলে, তো তার ফিল্মে, তার শর্ট ফিল্মে স্যার অ্যাজ এডিটর আমাকে বলা হয়েছে। হ্যাঁ, তো আমি ওই প্রসেসের মধ্যে রয়েছি এখন স্যার। মানে যদি ও ছবি নিয়ে তোমার কাছে আসে তুমি ছবিটা কাটবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো একটা উত্তেজনা হতে হবে। অবশ্যই স্যার, অবশ্যই নিজের প্রতি একটা যে একটা কাজ আছে বা একটা যে নিজের প্রতি দায়িত্ব পড়েছে সেই জিনিসটা বুঝতে হবে। আগামী দিনে কি এটাই ফোকাস, মানে একজন এডিটর হিসেবেই তুমি? হ্যাঁ স্যার, বাই প্রফেশনই আমি এটার দিকে এগিয়ে যেতে চাই। আলাদাভাবে আমি স্যার মাস্টার্স করছি এখন ইংলিশ লিটারেচারে, হ্যাঁ, কিন্তু তার সঙ্গে স্যার আমার হয় না স্যার একটা বাবা মাদের স্বপ্ন থাকে ছেলে একটা জায়গায় যাক, এবং ছেলের একটা স্বপ্ন থাকে, তো আমি স্যার চাই না যে আমার জন্য বাবা মা তার একটা স্বপ্ন হারিয়ে ফেলুক। তো বাবা মার ইচ্ছাটা পূরণ হলো, তার সঙ্গে বাবা মাও চেষ্টা করে যে ছেলের ইচ্ছাটা পূরণ করুক। তো স্যার এই জিনিসটা খুব ভালো লাগে। তো ওনারা আমার যতটা চেষ্টা করে যে আমার স্বপ্নটা পূরণ হয়ে জানো, তার পাশাপাশি আমারও একটা ইচ্ছা থাকে যে ওনারা যে স্বপ্নগুলো দেখেছে আমাকে নিয়ে, যে যাক, কারণ ছেলে এখন বর্তমান যুগে অনেক রকম স্যার ফিল্ড রয়েছে, যেখানে যেতে চায় সেখানে যায়, কিন্তু আমাদের একটা আশা থাকে, হোপ থাকে যে আমাদের একটা ইচ্ছা ছিল ছেলে জিগনে এগোবে, তো সেটা আমি চাই যে ওনাদের আশাটাও পূরণ হোক। ওনাদের আশা যদি ইঞ্জিনিয়ার থাকে? হ্যাঁ স্যার, ব্যাপারটা হচ্ছে মানে আশা বলতে স্যার হয় না যে বা আমার আশা পূরণ করবো, তো স্যার ওই যতটা পারছি করছি, কিন্তু বাই প্রফেশনালি বা বাই প্যাশন। এমনি তোমাকে বাড়ির লোক বা বাবা মা তোমাকে কি হিসাবে দেখতে চাইছে বলে তুমি মনে করো? মানে একজন এডিটর হিসাবে, নাকি তুমি যেহেতু মাস্টার করছো স্যার সত্যি বলতে বাবা মা দেখতে চাইছে আমার স্বপ্নটা পূরণ হলে ওনারা খুশি। হ্যাঁ, সেটাই হওয়া উচিত। কি মানে এক্সপেকটেশন স্যার এরকম কিছু নেই যে তোমার স্বপ্নটা তাহলে কি? আমার স্বপ্নটা স্যার মানে সম্পূর্ণভাবে ফিল্ম জগতে থাকা এবং একজন এডিটর হিসেবে অবশ্যই দায়িত্ব পালন করা, যে বাই প্রফেশনাল এটাকে নিয়ে চাই। তা আগামী দিনে আপনারা শান্তনুর ছবি একটা কোনো না কোনো ছবি এডিট করে নিয়ে আসবে, সেই ছবি সেদিনকে আমরা সেই ছবি নিয়েও আবার শান্তনুর সাথে হয়তো বসবো, তার কাটাকাটি যে কেন এখানে কাটলে, কেন মুখটা করলে না, যদি ওরকম কিছু ব্যাপার আমাদের মনে হয়, হ্যাঁ, আমরা সেই সময় হয়তো আরও কঠিন হয়ে যাবে আলোচনাগুলো। কিন্তু আজকে ওর স্বপ্ন, ইচ্ছে এবং ও যে বিভিন্নভাবে নিজেকে চেঞ্জ করেছে 1 বছরে, সেটা শুনে ভালো লেগেছে। যে প্রথমে সেটা আমাদের জীবনেও ছিল, ভারতীয় ছবি থেকে আস্তে আস্তে আন্তর্জাতিক ছবির দিকে আমরা গিয়েছিলাম, দুম করে আন্তর্জাতিক ছবি দিয়ে আমার জীবনও শুরু হয়নি, হ্যাঁ,
আমার জীবনও শুরু হয়েছে সেই সত্যজিৎ রায়, সেই মৃণাল সেন, সেই তরুণ মজুমদার, সেই তপন সিনহা, হ্যাঁ, ঋত্বিক ঘটক, হ্যাঁ, এইসব দিয়ে শুরু হয়েছে। আবার অজয় কর, অসিত সেন, হ্যাঁ, সবাই ছিলেন আমাদের জীবনে। তারপরে এসছে গোদা, ত্রুফো, ফিল্ম, হ্যাঁ, এসব। তা যাই হোক, হ্যাঁ, যখন থেকে ফিল্ম ক্লাব, ফিল্ম মুভমেন্ট এগুলো বুঝলাম কি, তা যাই হোক, শান্তনু সেইভাবে এগিয়ে এসছে। সব নদী মোটামুটিভাবে একইভাবে বয়ে চলে, হ্যাঁ, কে কোথায় গিয়ে মিশবে, সাগরে সবাই মেশে না, হ্যাঁ। তা যাই হোক, হ্যাঁ, আমরা বিশ্বাস করি সাগরেই মিশবে শান্তনু, হ্যাঁ। ঠিক আছে, আগামী দিন আবার দেখা হবে কাউকে না কাউকে নিয়ে, হ্যাঁ। আজকে এখানেই আমরা শেষ করছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন 365 দিন। নমস্কার। Future lights, future lights.